বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, শাকতুলী উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। আজকে আমি সেটের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। ক, খ, ঘ তিনটি প্রশ্ন দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা প্রথম পর্বের ভিডিওটি দেখিনি, প্রথম পর্বের যে সেটের ধারণার ভিডিওটি যারা এখনও দেখিনি, আমরা প্রথম পর্বের ভিডিওটি দেখে আসি। যদি প্রথম পর্বের ভিডিও দেখে আসি তাহলে আজকের পর্বের ভিডিও কার্যকরী হবে। প্রথম পর্বের ভিডিও যদি না দেখে আসি আমরা, তাহলে কিন্তু আজকের আলোচনা আমাদের বোধগম্য হবে না। তাই আমার একটি পরামর্শ রইল, প্রথম পর্বের ভিডিওটি আমরা দেখে তারপরে আজকের আলোচনাটুকু শুনি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত পর্বে সেট নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করেছিলাম। এখন সেটের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে বিভিন্ন সংখ্যা সম্পর্কে এবং বিভিন্ন চিহ্ন সম্পর্কে একটু ধারণা নিতে হবে। না হলে আজকের যে প্রশ্নটি তোমাদের সামনে দেওয়া আছে, এরকম গাণিতিক সমস্যাগুলোকে ভালোভাবে যদি আমরা সমাধান করতে চাই, তাহলে সংখ্যা এবং কয়েকটি প্রতীক সম্পর্কে খুবই ভালো ধারণা রাখতে হবে। তা আমি আজকের এই আলোচনার শুরুতে আমি ওই সংখ্যা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সংখ্যা এবং প্রতীক নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে আমাদের এই যে তিনটি প্রশ্ন সমাধান করা আমাদের জন্য কি হবে? সহজ হবে। তাহলে সংখ্যাগুলো কি কি? আমি আশা করি আমার সকল স্টুডেন্টরা আমরা এই সংখ্যাগুলো খুব ভালো জানি। সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা। তোমরা একটু খাতায় লিখে নিবা, ঠিক আছে? স্যারের সাথে সাথে লিখে নিলে তাহলে ভালো হবে, নোট রাখবা। পূর্ণ সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বলো তো পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে যে সংখ্যা অখণ্ড বা যার কোনো অংশ নেই, তাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ বলতে আমরা কি বুঝি? পরিপূর্ণ, মানে তার কোনো কিছু আর বাকি নেই, ঠিক আছে না? ঠিক একই রকমভাবে কোনো একটা সংখ্যা যদি পরিপূর্ণ হয়, মানে তার কোনো অংশ যদি না থাকে অথবা তার যদি কোনো খণ্ড না থাকে, তখন সেই সংখ্যাটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা ধনাত্মক সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা হতে পারে। তাহলে যে কোনো ধনাত্মক, ঋণাত্মক, অখণ্ড সংখ্যাকে বা যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার কোনো অংশ নেই, সেই সংখ্যাকে আমরা কি সংখ্যা বলবো? পূর্ণ সংখ্যা বলবো। যেমন পূর্ণ সংখ্যা কত হতে পারে? বিয়োগের 10 হতে পারে, বিয়োগের 5 হতে পারে, যোগের 3 হতে পারে, যোগের 5, যোগের 10 হতে পারে, ঠিক আছে না? এবং অসংখ্য। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে পৃথিবীতে কয়টি পূর্ণ সংখ্যা আছে। তো এইভাবে অসংখ্য অগণিত কি আছে? পূর্ণ সংখ্যা। এবং শূন্যও কিন্তু কি সংখ্যা? একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তারপরে আমরা আরেকটা বিষয়, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করে? জেড দ্বারা। যদি সেটের কোথাও আমরা এই জেড প্রতীকটি দেখি, তাহলে বুঝতে হবে এটা দ্বারা কি বোঝাচ্ছে? পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। যেমন তোমরা স্ক্রিনে যে তিনটি প্রশ্ন আছে, তার মধ্যে একটি প্রশ্ন দেখো এখানে জেড দেওয়া আছে, তাহলে এখানে জেড দ্বারা কি বোঝাচ্ছে? পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এই সে বিষয়টা আমাদের। তারপরে হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্যর চেয়ে বড় পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। শূন্যর চেয়ে বড়, শূন্যর থেকে বড় হতে হবে এবং অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। কথা দুইটা কিন্তু। শূন্যর চেয়ে বড় পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলে। এর মানে তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কেমন হবে? অবশ্যই ধনাত্মক হবে। কারণ শূন্যর চেয়ে সকল বড় সংখ্যা কিন্তু ধনাত্মক সংখ্যা বলি, শূন্যর চেয়ে ছোট সংখ্যাগুলোকে কি সংখ্যা বলি? ঋণাত্মক সংখ্যা বলি। তাই শূন্যর চেয়ে বড় সংখ্যাগুলোকে, শূন্যর চেয়ে বড় পূর্ণ সংখ্যাগুলোকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4। এভাবে যদি আমরা অসংখ্য অগণিত সংখ্যা লিখি, তাহলে তাদেরকে কি সংখ্যা বলবো? আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। আর স্বাভাবিক সংখ্যাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করে। যখনই আমরা কোনো অঙ্কে যদি এন দেখতে পাই একটু মোটা অক্ষরে, তাহলে বুঝে নিতে হবে এটা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা নির্দেশ করতেছে।
তারপরে আছে আমাদের বাস্তব সংখ্যা, যেটা আমাদের নবম দশম শ্রেণীর যে আমাদের অন্য গ্রুপের, বিজ্ঞান ব্যতীত অন্য গ্রুপের যে স্টুডেন্টরা আছি, অথবা সপ্তম অষ্টম শ্রেণীতে বাস্তব সংখ্যার সেটের ক্ষেত্রে কোনো আলোচনা নেই, কিন্তু বিজ্ঞানের স্টুডেন্টের জন্য আলোচনা আছে, তাই আমি একটু আলোচনা করে দিতেছি। বাস্তব সংখ্যা কি? বাস্তব বাস্তব সংখ্যা আমি সহজভাবে বলি, এখন আমরা যারা এখন ভিডিওটা দেখতেছি, এই এখন পর্যন্ত, আজ পর্যন্ত, বর্তমান পর্যন্ত যতটি সংখ্যা, সেটা যে সংখ্যাই হোক, পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যাকে একসাথে কি সংখ্যা বলে? বাস্তব সংখ্যা বলে। বুঝতে পেরেছি আমরা? তাহলে পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যা কি কি সংখ্যা বলে? বাস্তব সংখ্যা বলে। তাহলে পূর্ণ সংখ্যা একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। দশমিক সংখ্যাও কি সংখ্যা? বাস্তব সংখ্যা। বুঝতে পেরেছি? তাহলে বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করে, রিয়েল নাম্বার। বুঝতে পারছি? রিয়েল নাম্বার, আর বড় হাতের আর, মোটা অক্ষরে লেখা থাকবে। আর যদি কোথাও দেখতে পাও তাহলে বুঝতে হবে এটা কি সংখ্যা বোঝাচ্ছে? বাস্তব সংখ্যা বোঝাচ্ছে। এগুলো আমাদের বাস্তব সংখ্যা। তারপর আছে বিজোড় সংখ্যা। বিজোড়। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু, আমি আশা করি ক্লাস 2-3 আমরা বিজোড় সংখ্যাটা শিখে এসেছি। বিজোড় সংখ্যা কি? যে সকল সংখ্যার একক স্থানে 1, 3, 5, 7 এবং 9 থাকবে, ওই সকল সংখ্যাকে আমরা কি সংখ্যা বলি? বিজোড় সংখ্যা বলি। আমি আবারও বলি, এই 5টি অঙ্ক যে সকল সংখ্যার একক স্থানে বিদ্যমান তাকে আমরা কি সংখ্যা বলবো? বিজোড় সংখ্যা বলবো। যেমন 579, তাহলে দেখো তো তার একক স্থানে কত আছে? 9 আছে। তাই এই টোটাল সংখ্যাটা একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তারপরে আসতেছে জোড় সংখ্যা। তা আশা করি আমরা পারি। তাহলে কি? 0, 2, 4, 6, 8। এই 5টি অঙ্ক যদি কোনো সংখ্যার একক স্থানে থাকে তখন তাকে কি সংখ্যা বলে? জোড় সংখ্যা বলে। যেমন 286, এই যে 6 একক স্থানে 6 আছে, এই 6, তাহলে আমরা 286 কি বলবো? জোড় সংখ্যা বলবো। আমি বলতে পারি 200, লাস্টে কি আছে? 0, একক স্থানে 0, তাই আমরা 200কে কি বলি? জোড় সংখ্যা বলি। তো এইগুলো হচ্ছে জোড় সংখ্যা। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মৌলিক শব্দটা আমরা একটু যদি ভালোভাবে আলাদাভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। মৌলিক জিনিসটা কি? মৌলিক শব্দটার মানেটা আসলে কি? মৌলিক শব্দটা মানে হচ্ছে যে শুধুমাত্র ওই জিনিসটা, ওই বস্তুটা, ওই সংখ্যাটা থাকবে, তার মধ্যে অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না, অন্য কোনো বস্তু পাওয়া যাবে না, অন্য কোনো বিষয় পাওয়া যাবে না। এটা হচ্ছে মৌলিক শব্দের মূল বিষয়। শুধু একটা জিনিসই আছে, অন্য কোনো জিনিস নাই, সহজ কথা যদি বলি। তাহলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাকে 1 এবং এই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 7। আচ্ছা, 7কে বলো তো তুমি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা? 1 দ্বারা ভাগ করতে পারবা, আর 7 দ্বারা ভাগ করতে পারবা। আচ্ছা বলো তো, তুমি কি আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবা? না। অন্য সংখ্যা তো ভাগ করা যাবে কিন্তু ভাগশেষ রয়ে যাবে, দশমিক সংখ্যা চলে আসবে না, পূর্ণ পাবে নিঃশেষে। নিঃশেষে ভাগ করতে গেলে 1 এবং 7। ঠিক একই রকমভাবে তোমাকে যদি বলি 11, বলো তো এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করা যাবে? 1 দ্বারা এবং 11 দ্বারা। এছাড়া অন্য সংখ্যা ভাগ করা যাবে? ভাগ করা যাবে না। তোমাকে যদি বলি 5, বলো তো 5কে কোন কোন সংখ্যা ভাগ করা যায়? 1 এবং 5 দ্বারা। তোমাকে যদি বলি যে 13, তাকে কোন কোন সংখ্যা ভাগ করা যায়? 1 এবং 13 দ্বারা। তাহলে কমন একটা বিষয় কি পেলাম? 1 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে না? আর এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো, 1 দিয়ে 7কে ভাগ করা যায়, 7 দিয়ে 7কে ভাগ করা যায়, 1 দিয়ে 11কে ভাগ করা যায়, 11কে 11 দ্বারা ভাগ করা যায়, 5কে 1 দ্বারা ভাগ করা যায়, আবার 5কে 5 দ্বারা ভাগ করা যায়, 1 দিয়ে 13কে 1 দ্বারা ভাগ করা যায়, 13কে 13 দ্বারা ভাগ করা যায়। তাহলে 1 এবং ওই সংখ্যাটাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না গেলে, যদি ভাগ করা না যায়, তখন সেই সংখ্যাগুলোকে কি সংখ্যা বলে? মৌলিক সংখ্যা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক উল্টো কথা, মৌলিকের উল্টো বিষয়, যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, এই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন 8, 1 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা ভাগ করা যায়, আবার 2 দিয়ে ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে দেখো, 1 এবং 8 ব্যতীত কিন্তু 2, 4 দ্বারা ভাগ করা গেছে, তাই 8 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। যেমন 10, 1 দ্বারা ভাগ করা যায়, 10 দ্বারা ভাগ করা যায়,
তো ভালো কথা। দেখো তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। তাই 10 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। তাহলে মৌলিকের বিপরীত হচ্ছে কি সংখ্যা? যৌগিক সংখ্যা। বুঝতে পেরেছি? তারপর হচ্ছে গুণিতক। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু মনোযোগী হই। গণিতক। গণিতক জিনিসটা কি আসলে? গণিতক সংখ্যাটা আসলে কি? গুণিতক। তো গুণিতকের মধ্যে কিন্তু গুণ শব্দটা আসছে, ঠিক আছে না? তাহলে তার নামের সাথে কাজেরও একটা মিল আছে। গণিতক মানে হচ্ছে, তোমাকে যদি বলে 3-এর গণিতক, এখন আমি সহজভাবে বলতে পারি, গণিতক মানেই তোমরা মনে রাখবা নামতা। ঠিক আছে? গণিতক মানে কি? নামতা। মানে 3-এর নামতা। আচ্ছা, 3-এর নামতা আমরা কিভাবে পড়তাম বলো তো? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21। আচ্ছা, 3 6 কি করছে? গুণ করছি না? 3 7 কি করেছি? এখানে গুণ করেছি। 3 5 কি করেছি? গুণ করেছি। এভাবে কিন্তু 3-এর গুণিতক মানে 3-এর নামতা। দেখো, 3-এর সাথে আমরা একের পরে একটার পরে একটা সংখ্যা গুণ করে করে যা পাচ্ছি তাকে আমরা কি বলতেছি? 3-এর নামতা বলতেছি। ঠিক এটাকে বলে গুণিতক, গুণ করা। তাহলে যখন তোমাকে বলবে 3-এর গুণিতক, তাহলে 3-এর সাথে কোনো একটি সংখ্যা গুণ করে যে সংখ্যাটা পাবা, এটা হচ্ছে 3-এর গুণিতক। তাহলে 3-এর সাথে 10 গুণ করলাম, 10 গুণ করলে কত পেয়েছি আমরা? 30। তাহলে 30 হচ্ছে 3-এর গুণিতক। 3-এর সাথে 11 গুণ করে কত পেলাম? 33। তাহলে 33 হচ্ছে 3-এর গুণিতক। 3-এর সাথে 12 গুণ করে আমরা 36 পেলাম। তাহলে 36 কার গুণিতক? 3-এর গুণিতক। বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা উদাহরণ দিই আমরা। মনে করো 5-এর গুণিতক। তো বলো তো কি হবে? 5-এর গুণিতকগুলো কি বলতো? 10। কারণ 5-এর সাথে 2 গুণ করে 10 পেয়েছি, তাই 10 5-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক, আর এই 30, 30 বলতো 5-এর গুণিতক। কেন? 6-এর সাথে 5 গুণ করে 30 পেয়েছি, তাই 30 হচ্ছে 5-এর গুণিতক। এখন বুঝতেছি আমরা? তাহলে বোঝা গেল, গুণিতক যদি বলে তাহলে অবশ্যই একটা সংখ্যার কথা বলতে হবে। আমাকে শুধু এমনি বলতে পারবে না গুণিতক, তাহলে কিন্তু আমি কোনো উত্তর দিতে পারবো না। আমাকে গণিতক বললে অবশ্যই কোনো একটি সংখ্যা বলতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, বলো তো তাহলে 3-এর গণিতক কয়টা? প্রিয় শিক্ষার্থী, আমরা কি 3-এর গণিতক শেষ করতে পারবো? অসংখ্য গণিত। আমরা তো 3-এর সাথে 1 কোটি গুণ করতে পারবো না। 1 কোটি গুণ করলে কত হবে? 3 কোটি। 3-এর সাথে 3 কোটি গুণ করলে কত হবে? 9 কোটি। তাহলে শেষ করতে পারবা না? তাহলে বোঝা গেল কোনো সংখ্যার গণিতক কি হবে? সসীম নাকি অসীম? গণনা করতে না পারলে কি বলা হয়? অসীম। তাহলে গণিতক গুণিতক হচ্ছে কি? অসীম। মনে থাকবে তো? তারপর আসতেছি আমরা পরবর্তী সংখ্যাটি হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক। তো ঠিক একই রকম ভাবে গুণনীয়কের ক্ষেত্রে একটা সংখ্যার কথা বলবে। গুণনীয়ক মানে কি? তোমাকে বললো 8-এর গুণনীয়ক। গুণনীয়ক, তো গুণনীয়কের আরেকটা মানে কিন্তু উৎপাদক। ঠিক আছে? উৎপাদক মানে কি? উৎপাদক মানে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়। তাহলে গুণনীয়ক বলতে বোঝায় এই 8 সংখ্যাটিকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা, নিঃশেষে ভাগ করা যায়। শুধু ভাগ করা গেলে হবে না, নিঃশেষে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলো হবে 8-এর গুণনীয়ক। যেমন 8-কে 1 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 1 হচ্ছে 8-এর গুণনীয়ক। 8-কে 2 দ্বারা ভাগ করা যায়, তাই 2 হচ্ছে 8-এর গুণনীয়ক। 8-কে দেখো 3 দ্বারা ভাগ করা যায়, তাই আমি 3 লিখতে পারবো না। ভাগ করা যেহেতু নিঃশেষে ভাগ করা যায় না, লেখা যাবে না। আচ্ছা, 8-কে 4 দ্বারা ভাগ করা যায় কি না? ভাগ করা যায়, তাহলে 4 হচ্ছে 8-এর গুণনীয়ক। 5 দ্বারা ভাগ করা যায়? যায় না, তাহলে 5 8-এর গুণনীয়ক হবে না। 6 দ্বারা ভাগ করা যায়? করা যায় না। 7 দ্বারা করা যায় না। 8 দ্বারা করা যায়, তাহলে 8 হচ্ছে 8-এর গুণনীয়ক। তাহলে এই যে 1 2 4 8, এই 4টি সংখ্যা হচ্ছে 8-এর গুণনীয়ক। বুঝতে পেরেছি আমরা? তাহলে গুণনীয়ক মানে কি? উৎপাদক, মানে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে? তাহলে যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যাবে, ওই সকল সংখ্যা হবে এই সংখ্যার গুণনীয়ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই সংখ্যাগুলো, আজকের আলোচিত যে সংখ্যাগুলো আছে, আমাদের অনেক সংখ্যা আছে, ঠিক আছে? এত সংখ্যা আমাদের প্রয়োজন নাই সেটের জন্য। এই আলোচিত সংখ্যাগুলো যদি আমরা ভালো জানি, ভালোভাবে বুঝতে পারি, তাহলে আজকের যে প্রশ্নটা আমাদের আছে, ওই প্রশ্নটা আমরা কি করতে পারবো? সমাধান করতে পারবো। আমি আবারও বলি, এই সংখ্যাগুলো ক্লিয়ার যদি না থাকে, তাহলে ভিডিওটি বারবার দেখো, আলোচনা করো কারোর সাথে, আলোচনা করে তারপর আমাদের এই সমস্যা যখন আমরা আলোচনা করব, তখন আমরা এই সমস্যাগুলো দেখব। ঠিক আছে? এর আগে কিন্তু দেখব না। তারপর আমাদের কিছু প্রতীক আছে, প্রতীকের বিষয়টা মনে রাখবো। প্রতীক,
কয়েকটি প্রতীক আছে। যেমন আমরা আমাদের সেটের অধ্যায়ে দেখবা এই দুইটা ফুটা দেখতে পাবা, এটাকে বলা হয় সাচ দ্যাট। কি বলা হয়? সাচ, সাচ দ্যাট। এটার বাংলার মানে কি? বাংলা মানে হচ্ছে এই সংখ্যা, এই প্রতীকটা বোঝাচ্ছে। মনে করো আমি এই প্রতীকটা দিলাম। তোমরা যখন নাটক পড়ো, তোমরা অবশ্যই যখন বাংলায় নাটক পড়ো, তখন তোমরা কি দেখতে পাবো বলো তো? এখানে লেখা থাকে বাবা, ঠিক আছে না? তুমি কোথায়, তারপর লেখা থাকে কি? ছেলে। একটু খেয়াল করে দেখো, আমি বাজারে। আচ্ছা, আমি বাজারে, এটা কে বলেছে? এটা কার উক্তি বলো তো? ছেলের। তুমি কোথায়, এই উক্তিটি কার? বাবার। তাহলে এই যে এগুলোর মধ্যে যে এই চিহ্নটা দিছে, এর মানেটা কি? এর মানে হচ্ছে বলতে, এই চিহ্নটা এটাই বোঝায় যে আমার পরে যে আলোচনাটা আছে এটা হচ্ছে আমার সামনে যে যিনি আছে তার। বুঝতে পেরেছি আমরা? সম্পূর্ণ আলোচনা যদি বাক্যটা আরো যদি বড় হইতো, 10 লাইন হইতো, তো এই 10 লাইন শব্দগুলো কার হইতো বলতো? বাক্যটা কার হইতো? বাবার হইতো না? বাবার হইতো। বুঝতে পেরেছি এখন আমরা? তাহলে বোঝা গেল এই শব্দটা দ্বারা বোঝায় যে যার তার সামনে বাম পাশে যা থাকবে আর ডান পাশে যা আছে, ডান পাশের সকল কিছু বোঝাচ্ছে বাম পাশের জিনিসটাকে। বুঝতে পেরেছি এখন আমরা? যেমন আমাদের এই প্রশ্নের দিকে তাকাও, এখানে আমাদের চিহ্নটা আছে কি না? আছে। তাহলে এখানে তার চিহ্নের আগে কি আছে? এক্স বিলংস টু এন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নতুন একটি শব্দ চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই যে ইর মতন, ঠিক আছে না? কিন্তু ই কিন্তু আমরা একটু খারাপভাবে লিখি, কিন্তু ই লিখি আমরা সচরাচর এইভাবে, এইভাবে লিখি, কিন্তু এটা কিন্তু এইভাবে না, এটা একটু ভাঙ্গা, ঠিক আছে না? গোল আকার আছে। তাহলে এটা ইর মতো। এই চিহ্নটাকে কি বলে? এই চিহ্নটাকে বলে বিলংস টু, যেটাকে আরেকটা তার সঠিক নাম আছে অ্যাপসিলন, ঠিক আছে? কিন্তু আমরা সেটের ভাষায় বলি বিলংস টু। আর বিলংস টুর বাংলা হচ্ছে কি? বিদ্যমান। বিলংস টু মানে বিদ্যমান। তাহলে এখানে আমরা পড়তে পারি এইভাবে, এক্স বিলংস টু এন। আর এন মানে কি বলছিলাম আমরা? স্বাভাবিক সংখ্যা। এক্স বিলংস টু এন সাচ দ্যাট। তাহলে এই সাচ দ্যাট বোঝাচ্ছে আমার পরবর্তী যত আলোচনা আছে সব কার? আমার বাম পাশে যারা আছে তার। তাই বাম পাশে কার আছে? এই এক্স বিলংস টু এন। এখন এই এক্স বিলংস টু এন দ্বারা কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এক্স বিলংস টু এন এই কথা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে বলতেছে এক্স বিলংস টু এন, মানে এক্স বিদ্যমান কোথায়? এনে। তাহলে এক্স এনে বিদ্যমান। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স এর মান, এক্স তো একটা চলক বুঝি আমরা গণিতের ভাষায়, তাহলে এক্স এর মানগুলো কার মধ্যে থাকবে? স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে। এখন বুঝতে পেরেছি আমরা? তাহলে আমাদের এই পাশে যত যত সংখ্যা আসবে, এই সংখ্যাগুলো কি সংখ্যা নির্দেশ করতেছে? তাহলে এই সাজদের বলতেছে সকল কিছু হবে স্বাভাবিক সংখ্যা। কেন? আমার বাম পাশে কে আছে? এক্স বিলংস টু এন। এক্স এর মানগুলো এন এর মধ্যে বিদ্যমান। আর যেহেতু এন এ বিদ্যমান, এন মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে এই পাশে যত সংখ্যার আলোচনা হবে, যত সংখ্যা আমরা আলোচনা করব বা ব্যবহার করব, সব সংখ্যা হবে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। বুঝতে পেরেছি আমরা? এইগুলো আমাদের দুইটি চিহ্নের বিষয়। একটা আমাদের এই উপরে নিচে দুইটা ফোঁটা, এটাকে সাজদেট বলে, আর এটা হচ্ছে কি? বিলংস টু বলে, যেটাকে অ্যাপসিলন বলা হয়, ঠিক আছে? তা আমরা বিলংস টু পড়বো আমরা। তারপরে আমরা যদি দেখি, এই যে এখানে একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় গ্রেটার দেন, মানে বড় চিহ্ন। আমরা ক্লাস 4-5 কিন্তু পড়ছি বড় চিহ্ন এটা, আর এটাকে পড়ছি আমরা কি চিহ্ন? ছোট চিহ্ন, ঠিক আছে? তাহলে এই যে প্রতীকটা, এটাকে বলা হয় গ্রেটার দেন, এটাকে বলা হয় লেস দেন। আবার এই প্রতীকগুলোর নিচে মনে করো এই গ্রেটার দেন দিছে, তার নিচে দেখবে মাঝে মধ্যে দাগ দেওয়া থাকে, ঠিক আছে না? আবার এটা হচ্ছে লেস দেন, মানে ছোট চিহ্ন, তার নিচে কি কি আছে? একটা দাগ দেওয়া থাকে। এই দাগগুলোকে বলা হয় ইকুয়াল টু। তাহলে এটাকে কিভাবে পড়তে হবে? গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। যদি শুধু এটা থাকতো শুধু গ্রেটার দেন, যদি শুধু এটা থাকতো শুধু লেস দেন, যদি নিচে দাগ থাকে ইকুয়াল টু। বুঝতে পেরেছি আমরা? তাহলে এখানে দেখো আমরা কীভাবে পড়তে পারি, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। তাহলে এখানে কি বোঝাচ্ছে এটা? এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, এক্স স্কোয়ার গ্রেটার দেন, এক্স স্কোয়ার বড় কার তুলনায়? 9 এর তুলনায়। বুঝতে পেরেছি? এবং এক্স কিউব লেস দেন, মানে এক্স কিউব ছোট,
130-এর তুলনায়। কথা ক্লিয়ার? এগুলো হচ্ছে শর্ত আমাদের। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের কিছু প্রতীক ছিল। প্রতীকগুলো কি? এই যে ই চিহ্নটা, এই যে সাজ দেটটা, এই লেস দে গ্রেটার দেন লেস দেন। তা আমাদের কি মনে রাখতে পারবো? এই হচ্ছে আমাদের প্রতীকের বিষয়টা। এখন আমরা আমাদের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন ক নাম্বারে বলছে আমাদের মূল প্রশ্নটা কি? সেট গঠন থেকে তালিকা প্রকাশ করা। দেখো এখানে ইঙ্গিত দেওয়া আছে, আমাদের কিন্তু কোনো সংখ্যা দেওয়া নেই নির্দিষ্ট করে, আমাদের তালিকায় প্রকাশ করতে হবে। এখন আমরা তালিকায় প্রকাশ করব। x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। ঠিক আছে, আমরা এটা একটু লিখে ফেলি। আমরা লিখি x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130 এটা বলা আছে। তাকে তালিকায় প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রায় সময় গণিতের এই যে ধরনের প্রশ্নগুলো, সেটের যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিখতে হবে। সেটের প্রশ্ন যদি আমাদের বিভিন্ন পাবলিক পরীক্ষায় বা শ্রেণীর পরীক্ষায় নাও আসে, কিন্তু অন্য যে অধ্যায়গুলো আছে, বীজগাণিতিক রাশির অধ্যায় অথবা বীজগণিতের অন্যান্য অধ্যায়, এই অধ্যায়গুলোর অঙ্কের যে প্রশ্নের সাথে মিলিয়ে কিন্তু এই প্রশ্নটা দেওয়া থাকে অনেক সময় ক নাম্বারে। ঠিক আছে, যে ক নাম্বার বলে মান নির্ণয় করো বা তালিকায় প্রকাশ করো। তখন এই 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 ধরনের প্রশ্নগুলো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সেটের অঙ্ক আনসার করার জন্য তো এগুলোতে অবশ্যই সেটের ক্ষেত্রে তালিকায় প্রকাশ করতে হবে আগে। কারণ তালিকা ছাড়া কিন্তু আমরা সেটের কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো না। তাই তালিকা প্রকাশ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা কিভাবে দেখব? প্রথমে তুমি যেভাবে চিন্তা করবা, এখানে আমাদের কয়টা শর্ত দেওয়া আছে আগে বুঝতে হবে। দেখো, প্রথম শর্ত x belongs to n, x এর মানটা কি হবে? n হবে, মানে স্বাভাবিক সংখ্যা হবে। তো একটা শর্ত পেলাম। x মানে কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্যর চেয়ে বড় পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। তারপরে দ্বিতীয় শর্ত, x স্কোয়ার গ্রেটার দেন 9, কে স্কোয়ার করলে সে কার চেয়ে বড় হবে? 9-এর চেয়ে বড় হবে। এটা দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, x কিউব লেস দেন 130, মানে কে কিউব করলে সে 130-এর চেয়ে কী হবে? ছোট হবে। বুঝতে পেরেছি? প্রথমে আমরা আমাদের দেখব আমাদের প্রশ্নে কয়টা শর্ত আছে। 3টা শর্ত আছে। তো যেহেতু বলছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে, কারণ 0-র চেয়ে বড়। তো আমরা লিখব x ইকুয়াল 1 হলে, একদম শুরু থেকে লিখবো আমরা x ইকুয়াল 1 হলে। তাহলে আমাদের এখানে x এর প্রথম শর্তটা কি? কে স্কোয়ার করলে 9-এর চেয়ে কী হবে? বড় হবে। তাই আমি কে স্কোয়ার করব, এখানে আমি 1 মানটা বসিয়ে দেব, মানটা বসিয়ে দিলাম। তো 1 কে স্কোয়ার করলে কত হয়? 1 হয়। ঠিক আছে, তাহলে বলো তো শর্তটা কি? গ্রেটার দেন 9। এখন গ্রেটার দেন 9টা বসিয়ে দাও। আচ্ছা, এখন একটু একটু চিন্তা করো তো, 1 কি 9-এর চেয়ে বড়? না, এটা তো বাস্তব না, কেমন অপ্রাসঙ্গিক। তাহলে এটাকে টান দিয়ে দাও। যখনই দেখবা কোনো একটা সংখ্যার উপরে কিছুর উপরে দাগ, তাহলে এটা বোঝায় নট, মানে না, নয়, মানে বিপরীত কিছু বোঝাচ্ছে। তাহলে এখানে বোঝাচ্ছে নট গ্রেটার দেন। এই দাগটা মানে কি? নট গ্রেটার দেন, মানে 1 নট গ্রেটার দেন, 1 বড় নয় কার চেয়ে? 9-এর চেয়ে। বুঝতে পেরেছি আমরা? তারপর কি আছে? এবং তারপরে এক্স কিউব। আবার যদি এক্সের মান আমরা 1 বসাই, কি পাবো? 1 কিউব মানে কত? 1। তো তার শর্ত কি? লেস দেন 130, লেস দেন 130। বলো তো এই শর্তটা ঠিক আছে কি না? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, কারণ 1 ও 130-এর চেয়ে কি? ছোট। তাহলে আমাদের এই লাইনটা একের জন্য আমরা শর্ত দুইটা পেয়ে গেলাম, একটা সঠিক আর একটা সঠিক নয়। তারপরে বলো তো পরে স্বাভাবিক সংখ্যাটা কত? 2, যেহেতু পূর্ণ সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যাটা কি হবে? পূর্ণ সংখ্যা হবে কিন্তু। তাহলে হলে, তাহলে এক্স স্কোয়ার, তো মানটা এখন কত? 2, তো 2 বসিয়ে দাও। 2 বসালে কত হবে? 4 হবে। শর্তটা হচ্ছে গ্রেটার দেন 9, তুমি শর্তটা দিবা গ্রেটার দেন 9। এখন বলো তো এটা কি সত্য? অবশ্যই না, মিথ্যা। তাহলে নট। ঠিক আছে, নট দিয়ে দিলাম। এবং পরবর্তী কত? এক্স কিউব, মানটা কত? 2 কিউব, তো 2 কিউব হলে কত হয়? 8 হয়। লেস দেন কত? 130। এইটা কি সত্য? অবশ্যই সত্য। 8 ছোট, 130 বড়। পরবর্তী আমাদের স্বাভাবিক সংখ্যাটা কত? 3, এক্স ইকুয়াল 3 হলে, তাহলে কত? এক্স স্কোয়ার, মানে কত হবে? 3 স্কোয়ার হবে। 3 স্কোয়ার কত হয়? 9। তাহলে আমাদের শর্তটা কত? গ্রেটার দেন 9। আচ্ছা, 9 গ্রেটার দেন 9, এটা কি সত্য? 9 কি 9-এর চেয়ে বড় হতে পারে? না, তাহলে এটা সত্য নয়, তাহলে নট।
এবং এক্স কিউব, তাহলে এখানে এক্স এর মান কত 3 কিউব কত হবে 27 লেস দেন 130। অবশ্যই 27 130-র চেয়ে ছোট, শর্ত ঠিক। তাহলে এক্স ইকুয়াল পরস্য সংখ্যাটা কত 4 হলে এক্স স্কোয়ার মানে কত 4 স্কোয়ার কত হবে 16 গ্রেটার দেন 9, শর্ত হচ্ছে গ্রেটার দেন 9। এটা কি সত্য? হ্যাঁ অবশ্যই সত্য, কারণ 16 বড় কার তুলনায় 9 এর তুলনায় 9 এর তুলনায়। এবং এক্স কিউব 4 কিউব কত হয় 64, এটা হবে লেস দেন 130। বলো তো এই শর্তটা ঠিক আছে কিনা? এইটাও ঠিক আছে, কারণ 64 130-র চেয়ে ছোট। তারপর এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার 5 স্কোয়ার তাহলে কত হবে 25 গ্রেটার দেন 9। অবশ্যই 25 9-এর চেয়ে বড়, তাহলে আমরা লিখব তারপর এবং এক্স কিউব সমান 5 কিউব সমান কত হয় 5 কিউবে হয় 125 লেস দেন 130। তাহলে 125 কিন্তু 130-এর চেয়ে ছোট, তাহলে শর্ত ঠিক আছে। তারপর হচ্ছে এক্স ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার সমান কত হবে 6 স্কোয়ার তাহলে কত 36, এটা কিন্তু অবশ্যই শর্ত ঠিক। এবং এক্স কিউব 6 কিউব কত হবে 216 লেস দেন 130। বলো তো এটা সত্য কিনা? অবশ্যই না। কেন? 216 বড় 130 ছোট। দেখেন কি বলতেছে 216 লেস দেন, 216 ছোট 130-এর চেয়ে, সত্য না, নট। আচ্ছা বলো তো এখন এরপরে মানটা কত 7 আসবে, 7 মানটা কিন্তু 9-এর শর্ত মানবে, কিন্তু এই শর্তটা কি মানবে? 7 কিউবে কত হবে 343, তাহলে কি 343 কি 130-এর চেয়ে কি ছোট? না। তাহলে যত মান আসতেছে পরবর্তী সকল মানের জন্য আমাদের দ্বিতীয় শর্তটা কি হবে বেঠিক হবে না? একটা এমন কোনো মান কিন্তু আর নাই যে সঠিক হবে, শর্ত মানবে না, তাহলে এখন আর আমাদের লেখার প্রয়োজন নাই। এখন আমরা কি লিখব? যেহেতু এখানে আমাদের এবং বলছে, এবং মানে কিন্তু দুইটা মান নিতে হয়। বলতো কোন মানগুলোর জন্য কোন মানের জন্য দুইটা শর্ত সঠিক? এই যে 4 এবং 5 এর জন্য। দেখো 1 এর জন্য প্রথমটা সঠিক নয়, দ্বিতীয়টা সঠিক। 2 এর জন্য প্রথমটা সঠিক নয়, দ্বিতীয়টা সঠিক। 3 এর জন্য প্রথমটা সঠিক নয়, দ্বিতীয়টা সঠিক। 4 এর জন্য প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক। 5 এর জন্য প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক। কিন্তু 6 এর জন্য প্রথমটা সঠিক কিন্তু দ্বিতীয়টা সঠিক নয়। পরবর্তীতে যে মানগুলো আসবে তার মানের জন্য কিন্তু দ্বিতীয়টা সঠিক আর হবে না। তাহলে 4 5 এর জন্য সঠিক, তাহলে আমাদের এই সেটের উপাদান হবে কত 4 5। বুঝতে পেরেছি আমরা? তাহলে এই হলো আমাদের তালিকা পদ্ধতি। তাহলে এই যে সেটের তালিকা পদ্ধতি কত পেলাম 4 5। দেখো আমরা সুনির্দিষ্ট সংখ্যা পেয়ে গেলাম, এবং 4 5 কিন্তু কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, এবং তারা শর্তগুলো মেনেছে। তাহলে এই যে সেট গঠন, এই সেট গঠনকে আমরা তালিকায় কি করলাম রূপান্তর করে ফেললাম। বুঝতে পেরেছি এখন আমরা? তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে কি এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। আমরা লিখে ফেলি এক্স বিলংস টু জেড, তারপর হচ্ছে সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব বিলংস লেস দেন ইকুয়াল 36। দেখে নেই এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। এইগুলো আমাদের দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। এখন ঠিক একই রকমভাবে আমরা শর্তগুলো আগে খেয়াল করি। কয়টা শর্ত দেওয়া আছে এখানে আমাদের কয়টা শর্ত আছে? 3টা শর্ত। এই যে এখানে একটা শর্ত এক্স বিলংস টু জেড, তার মানে কি এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। এই যে আমরা আলোচনা করেছিলাম জেড মানে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক হয় ঋণাত্মক হয়। আর তারপর বলতেছে এক্স কে স্কোয়ার করলে সে কি হয় 5-এর চেয়ে বড় হয়। আর বলতেছে এক্স কে কিউব করলে সে লেস দেন ইকুয়াল 36, ছোট বা সমান। এখানে দুইটা, লেস দেন ছোট, ইকুয়াল মানে সমান। তাহলে 36-এর সমান অথবা কি ছোট যদি কিউব করি আমরা। বুঝতে পেরেছি? ছোট অথবা সমান বা সমান অথবা ছোট, দুইটা শর্ত কিন্তু এখানে আছে। এই সে বিষয়টা আমাদের। তো এখানে আমরা 3টা শর্ত পাই। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে বড় হবে, একটা হচ্ছে সমান এবং ছোট। বুঝতে পেরেছি আমরা? এই সে বিষয়টা। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যার কথা বলছে, তো পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক ঋণাত্মক উভয়টাই হয়, তা আমরা উভয়টাই নিতে পারি। তো এক্স ইকুয়াল কত হলে 1 হলে
তাহলে কি হয় দেখো, এক্স স্কোয়ার সমান সমান ওয়ান স্কোয়ার সমান সমান ওয়ান, তার শর্তটা দিয়ে দাও 5। তো এটা কি সত্য না, ওয়ান বড় হতে পারে না 5-এর চেয়ে, দিয়ে দিলাম। এবং এক্স কিউব, তাহলে কত হবে ওয়ান কিউব, কত ওয়ান, লেস দেন ইকুয়াল 36। এটা কি সত্য? অবশ্যই সত্য, কারণ অবশ্যই ওয়ান 36-এর চেয়ে ছোটো, তো এটা সত্য। এক্স ইকুয়াল কত হলে, -1 হলে। ওই যে পূর্ণ সংখ্যা কি হয়, প্লাসও হয় মাইনাস হয়, -1 হলে তো এক্স স্কোয়ার সমান সমান কত, -1 স্কোয়ার, কারণ চিহ্ন সহ আসবে, ঠিক আছে। তো -1 স্কোয়ার কত হয়, 1 গ্রেটার দেন 5। এটা কি সত্য না, সত্য নয়। আর কেন মাইনাসটা বাতিল হয়ে গেল, যে যদি মাইনাসের উপরে জোর পাওয়ার হয়, আমি কিন্তু 2, 3, 4-এর কথা বলি নাই, বলছি জোর। 2 কি জোর সংখ্যা না, জোর। মাইনাসের উপরে জোর পাওয়ার হলে প্লাস হয়ে যাবে, মাইনাসের উপরে যদি বেজোর পাওয়ার হয় তাহলে মাইনাসই থাকবে, মনে থাকবে। তো জোর পাওয়ার হলে প্লাস, আর উল্টাটা হচ্ছে বেজোর পাওয়ার হলে মাইনাস, তাই এটা হলো। এবং এক্স কিউব সমান -1 কিউব সমান কত, -1। এই যে একটু আগে আলোচনা করছিলাম, মাইনাসের উপর বেজোর পাওয়ার, তাহলে কি হলো, -1 লেস দেন ইকুয়াল 36। অবশ্যই সত্য, এটা কিন্তু সত্য নয়। তারপরে এক্স ইকুয়াল কত হলে, 2 হলে, তাহলে কি হবে, এক্স স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার সমান সমান কত, 4 গ্রেটার দেন 5। এটা কিন্তু সত্য হবে না, নট। এবং এক্স কিউব সমান সমান 2 কিউব সমান সমান 8 লেস দেন ইকুয়াল 36। এটা সত্য, 8 ছোট 36-এর তুলনায়। আবার এক্স ইকুয়াল কত হলে, -2 হলে, এক্স স্কোয়ার সমান সমান -2 স্কোয়ার সমান সমান কী হবে বলো তো, 4 গ্রেটার দেন ইকুয়াল 5। এটা সত্য নয়। এবং এক্স কিউব সমান সমান -2 কিউব, তাহলে কত হবে, -8, এই যে বেজোর পাওয়ারের জন্য মাইনাস, লেস দেন ইকুয়াল 36। এটাও কিন্তু সত্য, কারণ ছোট। আবার এক্স ইকুয়াল কত হলে, 3 হলে, এক্স স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার সমান সমান 9 গ্রেটার দেন 5। এটা সত্য। এবং এক্স কিউব সমান সমান 3 কিউব সমান সমান 27 লেস দেন ইকুয়াল কত, 36। এটাও সত্য। এক্স ইকুয়াল -3 হলে এক্স স্কোয়ার সমান সমান -3 স্কোয়ার সমান সমান 9 গ্রেটার দেন 5। এটা সত্য। এবং এক্স কিউব সমান সমান -3 হোল কিউব সমান সমান -27 লেস দেন ইকুয়াল 36। এটাও সত্য। আবার এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার সমান সমান 16 গ্রেটার দেন 5। এটা সত্য। এবং এক্স কিউব সমান সমান 4 কিউব সমান সমান 64 লেস দেন ইকুয়াল 36। এটা কিন্তু সত্য না, কারণ 64 কখনোই কি হবে না, 36-এর সমান অথবা ছোট হবে না। এক্স ইকুয়াল 4 হলে, -4 হলে এক্স স্কোয়ার সমান সমান -4 হোল স্কোয়ার সমান সমান 16 গ্রেটার দেন 5। এটা সত্য। এবং এক্স কিউব সমান সমান -4 হোল কিউব সমান সমান -64 লেস দেন ইকুয়াল 36। এটা কিন্তু সত্য, কারণ -64 এটা কিন্তু অনেক ছোট একটা সংখ্যা, অবশ্যই 36-এর চেয়ে ছোট এবং সমান তো হবে না, ছোট। তো শর্ত ঠিক আছে, তো দুইটা শর্ত সঠিক। পরবর্তীতে আমাদের এক্স এর মান কত বসাবো, 5 বসাবো। এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার সমান সমান 25। তাহলে শর্ত বসালে গ্রেটার দেন 5 সত্য। এবং এক্স কিউব সমান সমান 5 কিউব সমান সমান 125 লেস দেন ইকুয়াল 36। এটা কিন্তু সত্য না, ঠিক আছে না। তারপর এক্স ইকুয়াল কত হলে, -5 হলে এক্স স্কোয়ার সমান সমান -5 হোল স্কোয়ার সমান সমান 25 গ্রেটার দেন 5। এটা সত্য, বড়। এবং এক্স কিউব সমান সমান -5 হোল কিউব সমান সমান -125, বেজোর হওয়ার কারণে মাইনাস, লেস দেন ইকুয়াল 36। এটা কিন্তু সত্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তো একটু খেয়াল করো, আমরা কিন্তু
একটা ধারা পেয়ে গেছি, ঠিক আছে না? তো একটু খেয়াল করে দেখো, এখন এই যে 4-এর ক্ষেত্রে দেখো, 4-এর ক্ষেত্রে দেখো যখন আমরা 4-এর মানটা পজিটিভ নিয়েছি তখন কিন্তু দ্বিতীয় শর্তটা কিন্তু সত্য হয় নাই। যখনই 4-এর মানটা মাইনাস নিয়েছি দেখো প্রথমটা সত্য, দ্বিতীয়টা সত্য, ঠিক আছে? একই রকমভাবে 5-এর পজিটিভ মানটার ক্ষেত্রে প্রথম শর্ত সঠিক কিন্তু দ্বিতীয় শর্তটা সঠিক নয়। কিন্তু মাইনাসের মানের ক্ষেত্রে প্রথমটাও সঠিক, দ্বিতীয়টা সঠিক। তাহলে বলো তো 6-এর ক্ষেত্রে কি হবে? প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক নয়, কিন্তু মাইনাসের জন্য প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক। তাহলে আমাদের তো সঠিক মানগুলো নিতে হবে। তাহলে আমরা তালিকায় কি মান পেলাম বলো তো? তালিকায় কোন মানগুলো লিখতে পারি? আমাদের 1-এর জন্য দেখো প্রথমটা সঠিক নয়, -1-এর জন্য প্রথমটা সঠিক নয়, আবার 2-র জন্য প্রথমটা সঠিক নয়, -2-র জন্য প্রথমটা সঠিক নয়, 3-র জন্য দেখো প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক, -3-এর জন্য প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক, 4-এর জন্য দেখো প্রথমটা সঠিক কিন্তু দ্বিতীয়টা সঠিক নয়। তাহলে আমরা এখানে কিন্তু একটা মান পেয়েছি, এই যে 3 মানটা, ঠিক আছে না? 3 - 3 এই দুইটা মান কিন্তু আমাদের কি আছে? সঠিক আছে। তা আমরা লিখতে পারি 3 -3টা এখানে লিখি আর কমা দিয়ে 3টা এখানে লিখি, ঠিক আছে? মধ্য থেকে লিখবো আমরা, ঠিক আছে? যেহেতু প্লাস মাইনাস মান আছে, তো 3 মানটার জন্য দুইটা সঠিক, দুইটাই লিখলাম আমরা। তারপর বলো তো 4-এর জন্য কি দুইটাই সঠিক? না, আমাদের দেখো দ্বিতীয় শর্ত কিন্তু সঠিক না, তাই 4 নিতে পারতেছি না আমরা। কিন্তু -4-এর জন্য দুইটাই সঠিক, তা আমরা -4 লিখতে পারি, ঠিক আছে না? আবার দেখো 5-এর পজিটিভ মানের জন্য কিন্তু দ্বিতীয়টা সঠিক হয় না, প্রথমটা সঠিক হয়, তো 5 নিতে পারবো না। কিন্তু -5-এর জন্য কি হয়? আমাদের প্রথমটা সঠিক, দ্বিতীয়টা সঠিক, তাহলে আমরা -5 নিতে পারি, নিতে পারি কি না? তাহলে আমরা কি এখানে কি কি পাই বলো তো? মাইনাস সকল মানের জন্য আমাদের দুইটা শর্ত কি হবে? এখন সঠিক হবে। তাহলে আমরা মাইনাসের দিকে কি দিতে পারি? ডট ডট দিতে পারি। কিন্তু প্লাসের দিকে কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাহলে এখানেই কিন্তু আমাদের এই দিকে কিন্তু ডট ডট দেওয়া যাবে না, কারণ পজিটিভ শুধু 30 জন্যই সঠিক, দুইটাই সঠিক। আর নেগেটিভ -3 থেকে শুরু হলো, যতই এখন আমরা সংখ্যাটাকে বাড়াবো -6 -7 -8 সবার জন্য কি হবে? সঠিক হবে। তাহলে এই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমাদের যে আমাদের প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা, এই 2 নম্বর সেট গঠন প্রশ্নের তালিকা পদ্ধতি কোনটা? এটা। তাহলে বলো তো আমাদের এই যে তালিকা পদ্ধতির সেট, এটা কি সেট? এটা হচ্ছে অসীম সেট, কারণ এখানে কিন্তু ডট ডট দেওয়া আছে, আমরা কিন্তু গণতে পারবো না কতর জন্য শেষ পর্যন্ত কতর জন্য মানে আমাদের সেটটা শেষ হয়ে যাবে, শেষ করতে পারবো এটা কিন্তু আমরা জানি না। তাই এটা হচ্ছে একটা অসীম সেট। বুঝতে পেরেছি আমরা? এখন আমাদের তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন বলছে যে x বিলংস টু n, x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে 3 নম্বর প্রশ্ন, মানে ঘ নম্বর প্রশ্ন। তাহলে শর্তটা আমরা একটু লিখে ফেলি। x বিলংস টু n such that x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা শর্ত দেখো, শর্ত কয়টা আছে? x বিলংস টু n, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 36-এর গুণিতক, x হবে 36-এর গুণিতক, আর 36-এর গুণনীয়ক, 6-এর গুণিতক। তিনটা শর্ত, স্বাভাবিক সংখ্যা, 36-এর গুণনীয়ক একটার দ্বিতীয় শর্ত, 6-এর গুণিতক তৃতীয় শর্ত। তা আমরা এই যে এটা তো আর লেখার প্রয়োজন নেই, আমরা কি করব? 36-এর গুণনীয়কগুলো বের করে ফেলবো, 6-এর গুণিতকগুলো বের করে ফেলবো। তা আমরা লিখি 36-এর গুণনীয়ক। দেখো 36-এর গুণনীয়ক কারা কারা? 1 2, তারপর 3 দিয়ে ভাগ করা যায় 3, 4 দিয়ে ভাগ করা যায় 4, তারপরে 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দ্বারা ভাগ করা যায় 6, তারপরে 7 দ্বারা ভাগ করা যায় না, 8 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায় 9, তারপরে 12 দ্বারা ভাগ করা যায়, তারপরে 18 দ্বারা ভাগ করা যায়, তারপর কত? 36 দ্বারা ভাগ করা যায়। এই সংখ্যাগুলো দ্বারা আমাদের 36-কে কি করা যায়? নিঃশেষে বিভাজ্য করা যায়। তাই এই সবগুলো হচ্ছে কি? আমাদের 36-এর গুণনীয়ক। আচ্ছা, তারপরে 6-এর গুণিতক, 6-এর গুণিতক। তো বলো তো 6-এর সাথে যদি আমরা 1 গুণ করি কত হবে? 6 একে 6 একে 6, তো 6 এবং 2 গুণ করলে কত হবে? 12, 6 এবং 3 গুণ করলে কত হবে? 18, 6 এবং 4 গুণ করলে কত হবে? 24, 6 এবং 5 গুণ করলে হবে 30, 6 এবং 6 গুণ করলে কত হবে? 36, 6 এবং 7 গুণ করলে হবে 42। আচ্ছা, এইভাবে কি শেষ করা যাবে? না, ডট ডট চলতেই থাকবে, মানে অসীম। আমরা কিন্তু বলছিলাম
গুণনীয়ক হচ্ছে সসীম, গণিতক হচ্ছে কি অসীম। তাহলে 36-এর গুণনীয়ক বের করে ফেললাম, 6-এর গুণিতক বের করে ফেললাম। যেহেতু এবং বলছে, এবং কিন্তু ইন্টারসেকশন বোঝায়, বুঝতে পেরেছি। আর অথবা হচ্ছে ইউনিয়ন বোঝায়। তো ইন্টারসেকশন মানে কি, এবং হচ্ছে দুইটা থেকেই নিতে হবে, দুইটাই থাকতে হবে দুইটার মধ্যে। তো 36-এর গুণনীয়কও থাকতে হবে, 6-এর গুণিতকও থাকতে হবে। তো কারা কারা আছে দেখো তো, এই যে এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 12, এখানে 12, এখানে 18, এখানে 18, এখানে 36, এখানে 36। এই মানগুলো শুধুমাত্র আমাদের কি আছে, উভয় শর্তের মধ্যে আছে, ঠিক আছে না? উভয় শর্তে এই মানগুলো শুধু আছে, অন্য কোনো মান আছে নাই। তাহলে আমাদের তালিকার শর্তটা হবে, তালিকার উপাদানগুলো হবে 6, তারপর 12, 18, 36। বুঝতে পেরেছি? শর্ত মানতে হবে। তাহলে দেখো 6, 12, 18, 36 এগুলো স্বাভাবিক সংখ্যা। আবার 6, 12, 18, 36 36-এর গুণনীয়ক। আবার 6, 12, 18, 36 6-এর গুণিতক। তো তিনটা শর্তে কিন্তু কী করলো, মেনে চললো। তাহলে আমাদের এই প্রশ্নের তালিকা পদ্ধতি হচ্ছে 6, 12, 18, 36। প্রিয় শিক্ষার্থীরা, যদি আলোচনাটুকু মনোযোগ সহকারে তোমরা শুনে থাকো, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি তোমরা তুলে নাও এবং আলোচনাটুকু ভালোভাবে শুনে, ঠিক আছে, এই আলোচনার আলোকে এই স্ক্রিনে দেওয়া দুইটি প্রশ্ন বাসায় করে ফেলো। আশা করি ইনশাল্লাহ তোমরা খুব সহজেই সুন্দরভাবে সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারবো। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।